চলেছে প্রায় অনেকক্ষণ। এদিকে দরজা খোলার নাম মাত্র নেই। পরন্ত বেলায় বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। আজকে 4:55 সূর্য অস্ত চলে গেছে। আসবে আবার আগামীকাল। কোন সেই ভোরবেলা? দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অধৈর্য লেগে যাচ্ছে কুয়াশা। ভালো লাগছে না। দূর দূর এমন বেপরোয়া লোকের বাড়িতে কার আসতে ভালো লাগে? ভাবতে ভাবতেই দরজাটা খুলে গেল। আর যিনি সামনে এসে দাঁড়ালেন তিনি ওই বছর 40 অথবা তার কিছু কমও হতে পারে একজন সুঠাম সুপুরুষ। পরনে তার সাদা রঙের পাজামা পাঞ্জাবি, চোখে চশমা, মাথায় চাপ চাপ চুল, আর দাড়ি রয়েছে ফ্রেঞ্চ কাটে। এক হাতে চুড়ো, আরেক হাতে ঘড়ি। ঠোঁটের ভেতরে চুরুটটা ঢোকানো ছিল, ওটা সরিয়ে নিয়ে বললেন, ইয়েস, তাকে চাই। অ্যাকচুয়ালি আমাকে বেলাদি পাঠালো। ও, বেলা এবার তোমায় পাঠিয়েছে? এসো ভেতরে এসো। মেয়েটি মানে কুয়াশা একজন প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি নার্স। এই বাড়িতে তার রোগীর সঙ্গে থাকতে আসা। বেশ কয়েক বছর হয়েছে মিস্টার ভৌমিকের স্ত্রী মারাত্মকভাবে অসুস্থ। বছর 30-এর স্ত্রী পক্ষাঘাতে ভুগছে। মেয়েটা হওয়ার পরপরই সিঁড়ি থেকে পড়ে গিয়ে ঝড় বৃষ্টির এক রাতে কিভাবে যেন এই অ্যাক্সিডেন্টটা ঘটে গিয়েছিল। তখন মেয়েটা সবে মাস কয়েকের। ভাগ্যিস বাচ্চাটার কিচ্ছু হয়নি। সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়া সত্ত্বেও বুকের মধ্যে আটকে ধরে রেখেছিলেন শক্ত করে মিস্টার ভৌমিকের স্ত্রী রঞ্জনা ভৌমিক। তারপর গোঙাতে গোঙাতে কি যেন বলেছিলেন ভৌমিক বাবুর দিকে তাকিয়ে। উনি কিছুই নাকি বুঝতে পারেননি। এরপর সঙ্গে সঙ্গে হাসপাতাল। সরকারি হাসপাতালে না হতেই কল্যাণী, কল্যাণী থেকে কলকাতা। তারপর আর কি লাখ লাখ টাকা খরচ করে কিছুতেই স্ত্রীকে আর বিছানা থেকে ওঠানোর মতো অবস্থায় আনতে পারলেন না মিস্টার ভৌমিক। পেশায় তিনি একজন সাইকোলজিস্ট। অনেক ডক্টরের সঙ্গে তার ওঠা বসা। অনেক অল্প বয়সে ডাক্তার হয়েছেন, অথচ নিজের স্ত্রীকে এইভাবে সারাদিন বিছানায় পড়ে থাকতে দেখে কষ্টে বুকটা ফেটে যায়। মেয়েটার বয়স এখন 5 বছর। এই বছরই একটা বেসরকারি স্কুলে ভর্তি করিয়েছেন ওকে। মেয়েকে দেখাশোনা করার জন্য আলাদা একটা আয়া মাসি আছে, সব সময় সে থাকে। অত কিছু কুয়াশার জানার প্রয়োজন নেই, তবুও ওকে জানিয়ে দিয়েছিল দুলালদা, যিনি হাসপাতালের এই নার্সদের ইনচার্জে রয়েছেন। শোন, মন দিয়ে কাজটা করবি, তোর টাকার দরকার তাই বলছি। ভৌমিক বেশ ভালো লোক, শহরে ওনার বেশ নাম ডাক আছে। তাছাড়া উনি নিজে পেশায় একজন সাইকোলজিস্ট। অনেক টাকা রুগী দেখতে নেন, বুঝলি। মনে হয় সপ্তাহে 3 দিন বসেন, বাড়িতেই ওনার চেম্বার। স্ত্রীকে দেখাশোনা করার জন্য একটা নার্সের প্রয়োজন, তাই বাচ্চা মেয়েটা ছোট, তাকে দেখাশোনা করার আয়া আছে। তাছাড়া মেয়েটাকে নিয়ে আয়া নাকি মিস্টার ভৌমিকের নিজের বাড়িতে থাকে। নিজের বাড়ি কেন দুলালদা? আর এই শহরে এটা তো ওনার ডাক্তারখানার জন্য বাড়ি। এখানেই তো বউটাকে এনে আসার পরে বউটা প্রেগনেন্ট হয়, বিয়ের পর পরে চলে এসেছিল। এটা ওনার আলাদা ফ্ল্যাট। ওনার পৈতৃক নিবাস বাঁকুড়া। শুনেছি উনি নাকি ভালোবেসেই বিয়ে করেছিলেন, তাই বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি মানে রঞ্জনা একদম পাশাপাশি। মেয়েটা ওখানেই দাদু দিদা ঠাকুরদা ঠাকুমার কাছে হেসে ফেলে বড় হচ্ছে। 6 মাসে 9 মাসে একবার আয়াটা নিয়ে আসে, মাঝে মধ্যে ওনার শ্বশুর শাশুড়িও নিয়ে আসে, ওই অব্দি। আর মেয়ে তো জন্মগতভাবেই মায়ের বুকের দুধ অব্দি খেতে পারেনি, অসুস্থ তো। এমন করে অসুস্থ কি করে হয়ে গেল? এমনিতে ছোটখাটো বাচ্চা কাচ্চা থাকলে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বারণ করা হয়। আরে সেটা কি করে বলবো বল? বোধহয় খুব বৃষ্টিতে ভিজে ভিজে জল জল পড়েছিল, তাই পা পিছলে পড়ে। ও, তোর অত জেনে লাভ নেই, তুই তোর কাজটা গিয়ে কর। সারাদিন দেখাশোনা করবি। আর শোন, মিস্টার ভৌমিক কিন্তু খুব একটা বেশি কথা বলা পছন্দ করেন না, তাই কৌতূহলটা কম দেখাবি, কেমন? ঘাড় নেড়ে হ্যাঁ বলেছিল কুয়াশা। কুয়াশা বিশ্বাস। বাড়িতে তার বাবা, মা এবং তার ছোট বোন বিপাশা থাকে। বোনটা নিতান্তই ছোট, ক্লাস 6-এ পড়াশোনা করছে। বাবা একটা কেরানির চাকরি করে, মাসান্তে মাইনে পায় 12,000 টাকা। মা সেই কারণে সেলাই মেশিনে কাজ করে। বিয়ের আগে মা নাকি দর্জির কাজ শিখেছিল, তাই পুজোর সময় ওদের ভাত কাপড়ে চিন্তা করতে হয় না। প্রচুর অর্ডার পায় মা। ব্লাউজ, শাড়ির পা সেলাই, ছোটদের জামা, ছেলেদের পাজামা পাঞ্জাবি, মোটামুটি সব পারেন। সারা বছরই সেলাই লেগেই থাকে। টুকিটাকি মিলিয়ে সুন্দর চলছে কুয়াশাদের সংসার। কুয়াশার খুব ইচ্ছে ছিল উচ্চ মাধ্যমিক পাশ করে নার্সের ট্রেনিং নিয়ে নার্স হওয়ার। ভগবানের কৃপায় ওর ওপরে কৃপা দৃষ্টি বর্ষিত হয়েছে, সে হয়েছেও তাই। কুয়াশা
কুয়াশার বয়স বর্তমানে 23 বছর। বিয়ের ভাবনা চিন্তা ওর মাথায় এখনো পর্যন্ত আসেনি। বোনটাও ছোট, তাছাড়া মা বাবাকে ফেলে এখন যদি এই সংসারের পাত্তালিও চুকিয়ে দেয় তাহলে একটু আর্থিক দিক থেকে কষ্ট হবে, কারণ মাসান্তে অনেকগুলো টাকা মাইনে পায় কুয়াশা। সরকারি নার্সের হেড বলে কথা, তাও নেই নেই করে ভালোই। ঘরে ঢুকতেই কুয়াশা বুঝতে পারলো বিরাট বড় একটা ঘর। এমনিতে বাইরে থেকে দ্বিতল বাড়ি, কিন্তু ভেতরের অভ্যন্তরে মুখটা যেন অনেক বড়। ওই কিছু কিছু মানুষের হয় না, মুখ গহ্বরের ভেতরটা বিরাট বড় খোপরের মতো হয়, এই ঘরটাও ঠিক সেই রকম। অন্দরমহলের ভেতরে ঢুকেই বিরাট বড় খোলা একটা এরিয়া, সেখানে সোফা রয়েছে, মাঝখান থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়ির ওপর দিয়ে ঘরগুলো উঠে গেছে। একদম ত্রিসীমানার শেষের প্রান্তে একটা বড় খোলা দরজা, ওই দরজা দিয়ে বাইরে বেরিয়েও বোধহয় ঘরটর আছে। বাইরে থেকে দেখে তো মনেই হয় না। কুয়াশা মনে মনে ভাবলো, আমারও তো জেনে কি হবে, রুগী কোথায় আছে ওইটুকু জানলে আমার চলবে। বলছি মিস্টার ভৌমিক, আপনার স্ত্রী কোথায়? সে দোতলায় পশ্চিম দিকের ঘরটাতে থাকে, তাকে দেখাশোনা করার জন্যই তো তোমাকে স্পেশালি আনানো। তা আমি দুলালদাকে বলেছিলাম প্রশিক্ষণপ্রাপ্ত বয়স্ক একজন মহিলাকে পাঠাতে। তোমার মতো বাচ্চা মেয়ে, তুমি কি পারবে? হ্যাঁ স্যার, খুব পারবো। বয়সের দিকে যাবে না, বয়স তো জাস্ট একটা শরীরের কলঙ্ক মাত্র। তাই? সত্যি? কথাটা বলে কেমন যেন ভ্রুকুটি করেছিলেন মিস্টার ভৌমিক। ওনার ভ্রুকুটি দেখে হাসি পেয়ে গিয়েছিল কুয়াশার। বলেছিল, জাস্ট আড্ডা ছলে বললাম, আমি পারি। আপনি কি কি দেখতে চান বলুন? মিস্টার ভৌমিক কৌতূহলের সহিত বললেন, কত পারো সে সময় হলেই দেখো। কথাটা কি ঠিক ভালো লাইনে ছিল নাকি রহস্য ভেজানো কোনো অন্য গভীরতায় বুঝে উঠতে পারে না কুয়াশা। তবে এই লোকটির সান্নিধ্যে এসে ভয় ভীতি অনেকটাই কেটে গিয়েছে। কারণ বাড়িতে গিয়ে কাজ করার মতো অভিজ্ঞতা কুয়াশার আজ পর্যন্ত হয়নি, এই প্রথম। নার্সিংহোমে অথবা হাসপাতালে থাকাকালীন প্রচুর রোগীর সান্নিধ্যে সে এসেছে। এই সরকারি হাসপাতালে ঢোকার আগে একটা বেসরকারি নার্সিংহোমে এসে কাজ করত। এক পাগল রোগীর পাল্লায় পড়েছিল। তাকে যখন সামনে উঠতে পেরেছে, তাহলে ইনি তো পক্ষাঘাতে করে বিছানার সঙ্গে শুয়ে দিয়ে যাওয়া মানুষ, এনার সাথে পেরে উঠবে না, তা কখনো হয়? তুমি ওপরে চলে যাও। হ্যাঁ, বলছি আমাকে দুলালদা বললো আমার জন্য আপনি নাকি একটা ঘর নির্দিষ্ট করে দেবেন। বাহ, দুলাল দেখে শিখিয়ে পড়িয়েই পাঠিয়েছে। কথাটা শুনে একটু খারাপ লাগে কুয়াশায়। বলে, আসলে আমার বাড়িটা অনেক দূর তো, সেই চাকদা, নিত্য যাতায়াত করতে খুব অসুবিধা হবে, তাই। ঠিক আছে ঠিক আছে, আমি তো বলেছি দুলালকে সমস্ত ব্যবস্থা করে দেবো। তাছাড়া তুমি সরকারি মাইনে যা পাও তা তো পাবেই, তার ডাবল আমি তোমায় দেবো। আমি চাই আমার স্ত্রীর সঙ্গে সব সময় কেউ একজন থাকুক। তার বাথরুম টাথরুমের প্রবলেম হয়, বোঝোই তো, পক্ষাঘাতে পড়ে যাওয়া মানুষটা বিছানাতেই সব কিছু করে, খাওয়া দাওয়া সব এনিথিং। এমনকি রাত্রে ঘুমানোর সময় ওকে একটু গল্প বলে ঘুম পাড়াতে হয়, অসুস্থ হওয়ার পর থেকে কেমন ছেলে মানুষের মতো হয়ে গিয়েছে। কথা শেষ করার আগেই ফোনটা বেজে ওঠে মিস্টার ভৌমিকের। উনি বললেন, বুঝতে পারছি বলে ফোনটা রিসিভ করে উনি চলে গেলেন বাঁ দিকের একটা ঘরের উদ্দেশ্যে। কুয়াশা বুঝতে পারলো এখন একটু সোফায় বসে অপেক্ষা করা ভালো। এদিক ওদিক তাকিয়ে কুয়াশা দেখছে মাথার ওপরে বিরাট বড় একটা ঝাল লণ্ঠন, দেয়ালে টাঙানো অসংখ্য পোর্ট্রেট আর্ট, রয়েছে পশুর মাথাও। বাহ, দেখে মনে হচ্ছে বেশ বনেদি মতো একটা বাড়ি। কিন্তু দুলাল দাজি বললো উনি নাকি ফ্ল্যাটে থাকে, কিন্তু তো ফ্ল্যাট না, ঠিকানা দিয়ে যেখানে এসেছি সেটা একটা বাংলো, রীতিমতো সুন্দর। আবার বাইরে সাইনবোর্ডে লেখা রয়েছে সাইকোলজিস্ট মিস্টার কুশল ভৌমিক। কাছতে কাছতে উনি এলেন, বললেন, না না নাথিং, কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আপনি ফোনে কথা বলছিলেন তাই বসেছিলাম, চট করে একজন ভদ্র মানুষের ঘরের ভেতরে ঢুকে সাহস দেখানোর মতো অবস্থা আমার নেই। বেশ রসিক মানুষ তো তুমি, বললেন কুশল ভৌমিক। সরি স্যার, আমাকে এভাবেই আমার বাবা মা শিক্ষা দিয়েছে, আপনি আমাকে ঘরে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমি যেতে পারি না। ট্রেনিংয়ে বুঝে এগুলো শিখিয়েছে? হতে পারে, তবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার লাগেজপত্র কোথায়? সব বাইরে। সে কি, বাইরে তো শিয়াল কুকুরে টেনে নিয়ে যাবে, এই এলাকা ভালো নয়, সন্ধ্যের পরে পড়তে এখানে মানুষ বেরোয় না। দেখো নাকি চারিদিকটায় যে জঙ্গল? কুয়াশা বলে, কোথায়? আমি যখন এলাম জঙ্গল তো দেখিনি। হ্যাঁ, মাঠ রয়েছে অনেকগুলো, ঘর বাড়ি বেশ কয়েকটা কম, কিন্তু আপনার বাড়িটা তো বেশ অনুকূল জায়গাতেই রয়েছে, চারিদিকে সবুজ গাছগাছালি, আপনার কত সুন্দর ফুলের বাগান। আচ্ছা মিস্টার ভৌমিক, একটা প্রশ্ন করবো? করো। বাড়িটা পাঁচিল দিয়ে কেন ঘেরা নেই? এটা আমার ঠাকুরদার আমলের বাড়ি, তাই তখনকার সময় মানুষ পাঁচিল দেওয়াটাকে ঠিক একটা ভালো মানসিকতার পরিচয় বোধ করতো না হয়তো, মেবি এটা আমার ধারণা, তাই উনি সামর্থ্য থাকতেও পাঁচিল দেননি। এই এখন ভুগছি, আমার পেছনের একটা বাড়ি রয়েছে, শালা খিটখিটে বুড়ো, জানো না, বলে কিনা আমি নাকি ওর বাপের ভিটে বাস করি, ঠাকুরদারা বেঁচে থাকতে ভালো করে উইল করে রেখে যায়নি। তো এখন তো ঠিক করেছি চারদিকে একটা থাম্বা পুঁতে দেবো, যাতে আমার সম্পত্তি আমি ঠিক দেখাশোনা করতে পারি। মিস্টার ভৌমিক বেশ
বেশ কথা বলে। কুয়াশাও ভীষণ কথা বলতে ভালোবাসে। ভাবলো দুলাল দাজি বললো লোকটা নাকি কথাই বলে না, এদিকে কথা শুরু করলে থামে না। দুলাল দা আদৌ সঠিকটা জানে তো? এসো এসো। মিস্টার ভৌমিক ততক্ষণে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করেছে। লাগেজপত্রটা বাইরে থেকে এনে কুয়াশাও ওপরে উঠছে। কুয়াশার পরনে রয়েছে একটা নীল রঙের কুর্তি আর সাদা রঙের প্যান্ট। ওর শরীর স্বাস্থ্য বেশ সুন্দর, মোটামুটি একটা মেয়ের যতটুকু থাকার দরকার ততটুকুই আছে। মাথার চুলটা আঁকড়া ক্লিপ দিয়ে খোঁপা করে বাঁধা, কানে ছোট্ট ছোট্ট দুটো মুক্তোর দুল, হাতে একটা দামি ঘড়ি রয়েছে, গলায় রয়েছে উপর একটা চেন, তাতে ছোট্ট একটা কালো লকেট, কপালে ছোট্ট একটা কালো টিপ, ব্যাস ওইটুকুই। খুব একটা আহামরি না হলেও কুয়াশা বেশ সুন্দরী। ওর পরনের পোশাকটাও কিন্তু আলাদা, নার্সিংহোম থেকে দেওয়া খয়েরি রঙের পাড় আর সাদা রঙের শাড়ি, ওইটাই ও পরবে। তবে যখন ও ওর ম্যাডামের কাছে গিয়ে দাঁড়াবে। পশ্চিম দিকে দরজার কাছে আসতেই কুয়াশা লক্ষ্য করল ঘরের সবকটা দরজাতে তালা বন্ধ করা। মানুষ কম, এদিকে ঘর বেশি থাকলে যা হয়। তবে একটা জিনিস বুঝতে পারলো কুয়াশা, ঘরের কাছে কেমন যেন একটা মরা পচা গন্ধ। অসুস্থ মানুষের ঘরের গন্ধটাই আলাদা হয়। আগে যেই নার্সিংহোমের নার্সটি থাকতো সে বোধহয় সবসময় ডেটল জল দিয়ে পরিষ্কার করে রাখতো না, আর সেই কারণেই তো নতুন একটা লোককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। দুলাল দাও তো তাই বলেছিল, শোন যা করবি মোটামুটি হাতের কাজটা পরিষ্কার করে করার চেষ্টা করবি। লোকটা কিন্তু ভীষণ ফুটফুটে, আগের লোকটা নাকি খুব অপরিষ্কার ছিল। ওই মহিলাটি বয়স প্রায় 65-র কাছাকাছি ছিল, তাই উনি চেয়েছিলেনই ওই 30 থেকে 40-এর মধ্যে। আর তুই তো একেবারে বাচ্চা, তবুও বলছি যেখানে যাচ্ছিস একটি কর্তব্য নিয়ে করিস। সরকারি মাইনে তো পাবি, প্লাস অনেকগুলো টাকা পাবি, কি ভাবতে পারছিস না? বুঝেছি দুলালদা, আর বলো না। আর একটা কথা, যখন আমি ট্রেনিং নিয়েছি তখন আমি শপথ করেছি আমি সেবা করবো, সুতরাং সেবাই আমার ধর্ম। এটা আমাকে বারবার তুমি মনে করিয়ে দিও না তো। পাগলি মেয়ে, বলেছিলেন দুলালদা। এই দুলালদা ওকে ছোট্ট থেকে চেনে, বাবার বন্ধু লোক। ওর সহায়তাতেই তো এই হাসপাতালে খুব শীঘ্রই চাকরিটা হয়ে গিয়েছে ওর, যদিও নিজেরও শিক্ষাগত যোগ্যতা এবং ট্রেনিংয়ের যোগ্যতা রয়েছে কুয়াশায়। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে দুটো মানুষ, বিরাট বড় কাঠের দরজা, বেশ গোল ফ্রেমে। ঘরটাকে দেখেই মনে হচ্ছে অনেকটা বড় হবে ভেতরে। শুধু একটাই দরজার মধ্যেখানে দুদিকে দুটো জানালা, তবে সে দুটো বন্ধ করা, ও দুটো গোল শেপের। দরজা খোলার সঙ্গে সঙ্গে ক্যাঁচ শব্দে দরজাটা খুলে যেতেই ভেতর থেকে একটা ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো, আমি আমি রঞ্জনা। ঘরের ভেতর ঢুকে ঠিক বাঁদিকে সুইচ বোর্ডে হাত দিয়েই যেই উনি জ্বালালেন, সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে চারিদিকে আলো জ্বলে উঠল। বিরাট বড় ঘর, লাল রঙের মেঝে, তাতে কার্পেট পাতা রয়েছে সাদা। একটা বিরাট বড় পালঙ্ক, বেশ সুন্দর সেগুন কাঠের মনে হচ্ছে, ঘরের ঠিক মাঝ বরাবর। পালঙ্কের পেছন দিকে বিরাট বড় খোলা একটা দরজা, ওই দরজা খুললেই বোধহয় কাঁচ দিয়ে ঘেরা সুন্দর একটা ব্যালকনি পরিদর্শিত হতে পারে। দরজার পাশে বড় বড় দুটো জানালা, সে দুটো বন্ধ। মাথার কাছে যেখানে এই বড় পালঙ্কটা রয়েছে সেইখানে টাঙানো রয়েছে একটা পোর্ট্রেট আর্ট। দেখেই মনে হলো কুয়াশায় এটা মিস্টার ভৌমিক, ওনার স্ত্রী এবং ছোট্ট কন্যাটির ছবি। তার অপোজিট সাইডেই রয়েছে আরেকটি বড় আয়না, সেটিও সেগুন কাঠেরই তৈরি। খাটের দুদিকে রয়েছে দুটো টেবিল, টেবিলের একদিকে লণ্ঠন মানে টেবিল ল্যাম্প, আর একদিকে রয়েছে জল ঢাকা একটা কাঁচের জগ আর কাঁচের গ্লাস। এছাড়া ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি আসবাবপত্র, একটা বড় আলমারি রয়েছে, একটা টেবিল রয়েছে, আর রয়েছে একটা কাঠের বাক্স। বাক্সটার মধ্যে বিভিন্ন রকমের ফুলের নকশা করা, বেশ খোদাই করা। ঝাল লণ্ঠনের আলোয় ঘরটা চারিদিকে আলোকিত হয়ে রয়েছে। তবে ঘরের ভেতরকার রংটা বেশ বেমানান। ভেতরকার দেয়ালের রংটা কেমন যেন ডিপ কালো কালো লাগছে। কুয়াশা জানে ভেতরের দেওয়ালে যতটা লাইট রং করা যায় তত বেশি আলো ফলে। তাছাড়া এতদিন যে কটা রোগীর কাছেও গিয়েছিল তার মধ্যে এইরকম বিকৃত রুচি কারোরই দেখেনি। ভেতরের দেয়ালের রংটা কালো নাকি নীল, হয়তো ওনাদের পছন্দের রং, আর ওই রংটার কারণেই না ওই আসবাবপত্র থেকে শুরু করে বাদবাকি সব কিছুই ঘরের সঙ্গে কেমন যেন বেমানান টাইপের। এই যে এই মেয়েটি তোমার দেখাশোনা করবে। গলা থেকে কণ্ঠস্বর বেরোই না। এত কিছু সৌন্দর্য দেখতে দেখতে কুয়াশা নিজের রুগীকে দেখতেই ভুলে গিয়েছিল। তোমার নামটা? কুয়াশা। কুয়াশা বিশ্বাস। বাহ, কেবি। তবে তোমাকে কেবি বলেই ডাকবো। থ্যাঙ্কস মিস্টার ভৌমিক। ইনি আপনার? আমার ওয়াইফ। তাকিয়ে দেখে কুয়াশা কঙ্কাল সার একটা দেহ, চোয়ালগুলো ভেঙে পড়েছে, মাথার বড় বড় চুলগুলো মুখের সঙ্গে একেবারে বেমানান, চোখ দুটো কোটর থেকে ঠিকরে যেন ভেতরে ঢুকে গিয়ে আরো ভেতরে ঢুকে গিয়েছে। কানের বড় বড় দুলগুলো কানের লতি থেকে ঝুলে পড়েছে। গায়ের ফর্সা রংটা কেমন যেন খয়াটে আর ধূসর টাইপের। হাতের শাখা পলাগুলো দেখে মনে হচ্ছে কোনো কঙ্কালের হাতে পড়ানো, এতটাই দুর্বল তার শরীর। গলার হাড়, কপালের সিঁদুর সবটাই বেমানান। গায়ে রয়েছে একটা সাদা রঙের নাইটি, পায়ের ওপর দিয়ে চাদর।
কুয়াশা দেখে বলল, ইস, এত অল্প বয়সে আপনার এরকম অবস্থা ম্যাডাম। গলা দিয়ে কোনো কণ্ঠস্বর বেরোলো না, শুধু চোখের মধ্যে দুঃখের দীপ্তি। হ্যাঁ, এইরকমই তো হচ্ছে। আর কত করবো বলো, চিকিৎসা করতে করতে জমানো সব পুঁজি প্রায় শেষ, তবুও বাঁচানোর শেষ চেষ্টাটা করে যাচ্ছি। ওই বলে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। বলে নিজের চশমাটা খুলে চোখটা একবার মুছে নিলেন মিস্টার ভৌমিক। ওনার স্ত্রীর দিকে তাকিয়ে কুয়াশা বলল, চিন্তা করবেন না ম্যাডাম, আমি যখন চলে এসেছি আপনাকে সম্পূর্ণ সুস্থ করে তোলার দায়িত্বটা আমার, ওটা আমি শপথ করেছি। বসে থাকা বিছানায় সেই রুগ্ন মূর্তিটি কেমন যেন দাঁত বের করে হাসলো। হাসিটা দেখে বুকের ভেতর যা ভয়ে মোচড় দিয়ে উঠল কুয়াশার। কঙ্কাল দাঁত বের করে হাসলে কিরকম মারাত্মক লাগতে পারে, একেও ঠিক সেই রকমই লাগছে। তারপরে দাঁতগুলো গজাল, নিচের পাটিও সমান না, অপরের পাটিও সমান না। বিভৎস হাসি হেসে ক্ষীণ কণ্ঠে রঞ্জনা ভৌমিক বললেন, ঠিক আছে, আমি আমি তোমাকে দেখেই সুস্থ হয়ে গেছি, আমি ঠিক ভালো হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভালো হবে, কেন ভালো হবে না? তুমি তোমার কাজটা তাহলে শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু এখন তো 7টা বেজে গিয়েছে, আমার তো ডিউটির আওয়ার শেষ। যদিও আমি এখানে এসেছি সর্বক্ষণ থাকার জন্য। একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, এখানে যখন থাকবো তখন আমি কিন্তু আমার নিজের অন ডিউটি শাড়ি পরেই থাকবো, ওটা আমার কর্তব্য। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু রাত হলে শাড়িটা চেঞ্জ করে দেবো। এখন 7টা বেজে গেছে, এখন তো তুমি অফ ডিউটি, সুতরাং ওই হাসপাতালের সময় অনুযায়ী 7টা অবধি থেকো। তারপরে এখন তুমি ক্যাজুয়ালি তোমার যেটা পরে থাকার ইচ্ছা হয় থেকো। আর খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, এখানে রান্নার লোক আছে, দুবেলা রান্না করে দিয়ে যায়। মাঝে মধ্যে আমার মেয়েটা আসে, তোমাকে একটু জ্বালাতে পারে, তবে ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না। এসো, তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। রঞ্জনা ভৌমিকের ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছে কুয়াশা, রঞ্জনা তখনও এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রয়েছে। মনে মনে কুয়াশা রুগীর একটা রূপ কল্পনা করেছিল, কিন্তু রঞ্জনা মৈত্র সব কিছুরই ঊর্ধ্বে। এত অল্প বয়সে পক্ষাঘাতে রোগী হয়ে এতটা শীর্ণকায় চেহারা আশা করা যায় না। তবে ঘরটার চারিদিকে সেই মরা পচা গন্ধটা এখন আর লাগছে না। হয়তো অনেকক্ষণ ঘরে থাকতে থাকতে নাকি গন্ধটা সয়ে গিয়েছে। রঞ্জনা ভৌমিকের ঘর থেকে 3টে ঘর পেরোলেই যেই ঘরটা পড়ছে, মানে সিঁড়ি উঠতে সবার সামনে যেই ঘরটা, ওই ঘরটা রয়েছে কুয়াশার জন্য বরাদ্দ করা। দরজা খোলার সঙ্গে সঙ্গে এই ব্যবসা ধুলোর গন্ধটা নাকে এসে লাগে। সো সরি, আজকেই পরিষ্কার করা হয়েছে। তাছাড়া এই ধুলোর গন্ধ কাটতে বেশ খানিকটা সময় লাগে। ইটস ওকে স্যার, আমার অভ্যাস আছে। তাছাড়া আমার ইমিউনিটি পাওয়ার যথেষ্ট বেশি, ওই ধুলো বালি আমার কোনো ক্ষতি করতে পারে না। তাই নাকি? বললেন মিস্টার ভৌমিক। হ্যাঁ স্যার। লাগেজপত্র গুছিয়ে নেওয়ার জন্য ঘরের ভেতর ঢুকে কুয়াশা বলল, স্যার তাহলে আমি একটু ফ্রেশ হইনি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দরজাটা বন্ধ করে দিল কুয়াশা। বিরাট বড় একটা পালঙ্ক, পরিষ্কার চাদর তাতে পাতা, একদম হুবহু রঞ্জনা ভৌমিকের ঘরের মতোই, শুধু আসবাবপত্রগুলো এদিক ওদিক করা। রঞ্জনা ভৌমিকের আয়নাটা ওনার বিছানার সামনে আর ওর বিছানার পাশে। এছাড়া ঘরের স্ট্রাকচার সবটাই দেখি একই রকম। রঞ্জনা ভৌমিকের পালঙ্কের ঠিক পেছন দিকটায় বড় দরজাটা নিয়ে যথেষ্ট কৌতূহল ছিল কুয়াশার। নিজেও তাই দরজাটা খুলতেই ভয়ে গাঁটা শুকিয়ে গেল ওর। দরজা খোলার সঙ্গে সঙ্গে ভাগ্যিস ব্যালকানি ভেবেও পা বাড়ায়নি, কারণ সেইখানটা সম্পূর্ণ ফাঁকা। নিচে রয়েছে জঙ্গলে ভরা। এমন অদ্ভুত ডিজাইনের ঘর বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে না। ভেবেছিল পেছন দিকে দরজার পাশে হয়তো খোলা একটা ব্যালকানি থাকবে, তা তো নেই। তাহলে দরজাটা করার মানে কি? সত্যি তো জঙ্গলাকীর্ণ এলাকা। সন্ধ্যে 7টা বাজে, জোছনার আলোয় বাইরের পরিবেশটা যথেষ্ট ভয়ার্থক। আর জঙ্গলে গাছগাছালির ফাঁক দিয়ে হিংস্র পশুর যাতায়াতটা যেন ওই চাঁদের আলোতে বেশ সুন্দর দৃশ্যমান। দমকা হাওয়া আসার আগেই দরজাটা বন্ধ করে দিল, ছিটকানিগুলোকে ভালো করে আটকে দিল রঞ্জনা। রাত্রিবেলা এখান থেকে চোর ডাকাত এই দরজা ভেঙে ওর ঘরের ভিতর ঢুকে পড়বে না তো? হিসাবে ইচ্ছে করলে কেউ এখানে গাছ পেরিয়ে অথবা মই লাগিয়ে ওপরে উঠে আসতেই পারে। কিন্তু মান প্রোটেক্টিভ ভাবে বাড়িতেও তৈরি করে। তবুও হামাটা এই দরজাগুলো না খুললেই হলো। দরজার পাশে রয়েছে বড় বড় দুটো জানালা, তবে সেখানে কাঁচের ফ্রেমটাই সার, গ্রিল নেই। যদিও কাঁচের ফ্রেমটা বেশ শক্ত করেই লক করা, তেমনি খোলাটা অতটা সম্ভব হবে না বাইরে উপস্থিত কারো পক্ষে। তবুও ঘরটা কেমন যেন রহস্যময়। ওয়াশরুম রয়েছে ঘরের সঙ্গেই লাগোয়া। নিচের লাগেজপত্র খুলে নাইটিটা বের করে নিয়ে বাথরুমে যায় কুয়াশা। সন্ধ্যা থেকে পেটে কিচ্ছু পড়েনি। এই সময় হাসপাতাল থেকে বাড়ি ফিরলেই মা মুড়ি মেখে দিত। নারকেল কোড়া, চানাচুর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য আদা কুচি আর 2 কোয়া রসুন কুচি দিয়ে ভালো করে আম তেল দিয়ে মুড়ি মাখা আর মায়ের হাতের আমল দুধের চা। ওফ, ভাবতেই জিভে জল চলে আসে কুয়াশা। ছোট বোনটা সবসময় মুড়ি থেকে বেছে বেছে চানাচুর আর বাদাম আর নারকেল কুচিগুলো তুলে তুলে খেয়ে নিত। ওই নিয়ে বোনের সঙ্গে বেশ মারপিটও হতো। মা বলতেন, কি রে ছোট বোনটাকে ধরে ধরে মারিস? হ্যাঁ, তখন কুয়াশা বলতো, ছোট বোন সবসময় মার পেয়ে যাবে, তুমি তো আলাদা করে খেতে দিয়েছো, আমারটা কেন খাবে? বোন বলতো, বুঝে আসতে দিদি, তোর উপরে কিন্তু আমার ভাগ
বলে জিভ ভেঙাতো। বাড়ি থেকে অনেকটা দূরে এসে বোনটার জন্য বেশ মনোকষ্ট হচ্ছে কুয়াশায়। কতক্ষণ জানে না, তবে বোধহয় আধ ঘন্টার মতো পরে দরজার মধ্যে টোকার শব্দে দরজাটা খুলে দাঁড়ায় কুয়াশা। সামনে দাঁড়িয়ে রয়েছে মিস্টার ভৌমিক। কুয়াশার পরনে রয়েছে একটা সাদা রঙের নাইটি। গরম তো, তাই দুটো সাদা নাইটিও কিনেছে। তাছাড়া ওই নার্স হবার পর থেকেই না মনটা কেমন সাদা মাটা হয়ে গিয়েছে। যাই যাকে তাই সাদাই কিনতে ইচ্ছা করে। আসলে দিনের বেশিরভাগ সময়টা ওই সাদা শাড়ি পরেই তো কাটে। মাথার চুলগুলো ছাড়া কানের দুল, গলার চেন, হাতের ঘড়ি সবটাই কুয়াশা খুলে রেখেছে। মোটামুটি কোনো রকম প্রসাধনী তার শরীরে নেই। এইখানে এসে ঠান্ডা জলে বেশ মাথাটাকেও ভিজিয়েছে, তাই মাথার মধ্যে গামছাটা বাঁধা রয়েছে। হাত কাটা নাইটিতে ওর ভেতরকার অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর দৃশ্যমান, তার উপরে সাদা পিওর সুতির নাইটি। শরীরের অন্তর্বাসটাকেও স্পষ্ট দৃশ্যমান করছে ঘরের আলোকে। আর সূর্যের আলোয় দাঁড়ালে তো পুরো জেরাস্কোপের ভেতরকার দৃশ্য দেখা যাবে। ঢোক গিলে মিস্টার ভৌমিক একবার ওকে দেখে নিয়ে বললেন, তোমার জন্য চা বানিয়েছি, অনেকক্ষণ এসে তো কিছু খাওনি, খাবে এসো। না না স্যার, আমার জন্য আপনার এত চিন্তা করতে হবে না। তাছাড়া না খেয়ে থেকে থেকে বাজে কথা না বলে নিচে এসো। মিস্টার ভৌমিকের শাসনটা বেশ ভালো লাগে কুয়াশা। আসছি, আপনি যান। কুয়াশা মাথা থেকে গামছাটা খুলে রাখে। ঘরের মধ্যে ইতিমধ্যে সে একটা দড়ি টাঙিয়ে ফেলেছে। লক্ষ্য করেছে এখানে কোনো আলনা নেই, তাই দড়ির মধ্যেই নিজেকে সংসার বোঝাতে হবে। তাছাড়া ঘরে বসার জন্য দুটো চেয়ার আছে, টেবিল আছে, মিনি একটা আলমারি আছে, আর আছে ওই আয়নাটা। পালঙ্কটা বিরাট, ঘুমানোর জন্য যথেষ্ট। হ্যাঁ, পালঙ্কের পাশে একটা ছোট্ট বাক্সের মধ্যে বোধহয় কিছু সরঞ্জাম রাখা আছে। পরে দেখবে তুমি, যদি শীত শীত করে তাহলে বোধহয় চাদর টাদর। বড়লোকদের বড়লোকি ব্যাপার স্যাপারই আলাদা। বিছানাটা ভালো করে দেখে নিল কুয়াশা। শোবার জন্য দুটো মাথার বালিশ আর রয়েছে দুটো পাশ বালিশ, চাদরের সঙ্গে ম্যাচিং করে ওয়ারগুলো পরানো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলটাকে ভালো করে ঝেড়ে নেয় কুয়াশা। ইস, আসার পথে হেয়ার ড্রায়ারটা আনতে একদম ভুলে গিয়েছে। এই ভর সন্ধ্যেবেলা স্নান করেছে, আবার মাথায় না যন্ত্রণা করে না, যদিও অভ্যেস আছে রাতে রাতে বাড়ি ফিরে স্নান করা। কপালের টিপটা করে নেয় কুয়াশা, মুখের মধ্যে একটু গোলাপ জলটা মেখে, হাতেও সামান্য কিছু লোশনটা মেখে সে ভাবে গলায় কি ওড়না দিয়ে যাবো। থাক, গরম লাগছে। ওর ঘরে এসি নেই, তবে নিচে যেখানে বসে রয়েছে সবাই সেখানে এসি আছে। ওর ঘরে বিরাট বড় মাথার উপর একটা পাকা রয়েছে, আর রয়েছে মান্দার তামলের একটা টেবিল ফ্যান। মানে কোনো রকম অসুবিধা ওর হওয়ার কথা নেই। দক্ষিণ দিকের এই দরজাটা যদি খোলা যেত, যদি বেশ গ্রিল দিয়ে অথবা কাঁচ দিয়ে ঘেরা ব্যালকনি থাকতো, তাহলে আর এই গরমটা লাগতো না। যদিও পরবর্তীকালে হয়তো মিস্টার ভৌমিক অতিরিক্ত গরম সহ্য করতে না দেখে ওর জন্য একটা এসি বসিয়েও দিতে পারে। বাবা, এখানে আসার পরপরই মিস্টার ভৌমিকের ওপর থেকে অতিরিক্ত প্রত্যাশা বেড়ে যাচ্ছে কুয়াশা। মনে মনে নিজেকেই নিজে ধিক্কার দেয় সে। তুই না একটা সেবিকা, তুই সেবা করে একজনকে সুস্থ করতে এসেছিস, তোরা তো আশা করছি। ভাবতে ভাবতে দরজাটা বন্ধ করে কুয়াশা নিচের দিকে নেমে আসে। সিঁড়ি দিয়ে দেখতে পায় মিস্টার ভৌমিক বসে রয়েছেন সোফায়। সামনে রয়েছে একটা বাটি, তার মধ্যে কিছু খাবার আর দু কাপ গরম ধোয়া ওঠা চা। নামতে নামতেই ওই চায়ের গন্ধ আর ভাজা মুড়ি, চানাচুর দিয়ে মাখার সুবাস ভেতরে যেন নাল ধরে যাচ্ছে কুয়াশায়। এই তো এতক্ষণ লাগে, বসো। বাহ, বেশ ভালো লাগতো তো তোমাকে। কথাটা শুনে কুয়াশার গাল দুটো লাল হয়ে যায়। মিস্টার ভৌমিক বললেন, মাথার চুলটা ছেড়েই থাকবে, ছাড়া চুলে বেশি সুন্দরী লাগে। ভাবে মনে মনে কুয়াশা, এই কারণেই বোধহয় ওনার অসুস্থ স্ত্রীটা এখনো পর্যন্ত মাথার চুলটা ছেড়ে রেখেছে। কে বলবে একটা অসুস্থ মানুষের মাথায় যে চুল থাকে না, কোমর পর্যন্ত বোধহয় চুল। চাদরের বেশিরভাগটাই যেন চুলে ঘেরা। শীর্ণকায় মানুষটার মাথার অতগুলো চুল দেখে মনে হচ্ছে যেন শেওড়া গাছের পেটি। কিছু বললে? না না, কিছু বলিনি স্যার। খেয়ে নাও। কিন্তু স্যার, আমি তো এতটা মুড়ি খেতে পারবো না। আরে খাও খাও, তোমার জন্য স্পেশালি মাখলাম। মনে হলো তুমি বোধহয় আম তেলকে খুব মিস করছিলে। কথাটা শুনে কুয়াশা তাকিয়ে থাকে মিস্টার ভৌমিকের দিকে। আপনি কি করে জানলেন স্যার? আমি মুখ দেখে পড়তে পারি মনের কথা, বলেছেও না আমি কিন্তু সাইকোলজিস্ট। তাই তো। ইস, এই লোকটার সামনে মনে মনে এনার বউয়ের বদনাম করলাম। কি জানি বাবা কি ভাবলো আমার নামে। মুড়ি খাচ্ছে কুয়াশা। মিস্টার ভৌমিক বললেন, জানো কুয়াশা, সরি কেবি। না না, আপনি আমাকে নাম ধরেই ডাকতে পারেন। আমি আপনার থেকে বয়সে অনেকটাই ছোট হবো। হ্যাঁ, তোমার লেটার দেখে তো বুঝতেই পারলাম। তোমার বয়স তো 23 বছর। বাড়িতে কে কে আছে? বাড়িতে বোন আছে, 6-এ পড়ে, বাবা আছে আর মা আছে। আমাদের অবস্থা আগে খুব খারাপ ছিল, জানেন তো স্যার। আমি ছোটবেলায় অনেকটা গরিবী আনার মধ্যে বড় হয়েছি। এরপরে মা যখন সেলাই মেশিনে কাজ শুরু করলো, তখন থেকে। তোমার মা সেলাই মেশিন চালায়? হ্যাঁ স্যার। বাহ, ভালোই হলো। তাহলে আমার যাবতীয় পোশাক আশাক তোমার মাকেই দেবো খুঁজে বানিয়ে দিতে। থ্যাংক ইউ স্যার। বলে কুয়াশা চায়ের কাপে চুমুক দিতেই মায়ের হাতে সেই গন্ধটা পেল। হয়েছে কি স্যার? মা হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে।
সেই দিন রাত্রেবেলা খাবার টেবিলে বসেছে কুয়াশা। বলল, স্যার আমি বরং আগে মিসেস ভৌমিককে খাইয়ে দিয়ে আসি, তারপর খাবো, এটা আমার কর্তব্য। তাছাড়া সন্ধ্যেবেলায় আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে একদম ভুলে গিয়েছিলাম, মিসেস ভৌমিককে তো সন্ধ্যেবেলায় কিছু খাওয়ানো হয়নি। ওকে আমি 6টার সময় খাইয়ে দিয়েছি, স্যুপ করেছিলাম। বেচারি তো লিকুইড খাবারটাই এখন বেশি প্রেফার করছে। তার উপরে ধরো বিছানার মধ্যেই পটি টটি সব করে, প্রবলেম হতে পারে শরীরের দিক থেকে। তাই স্যার উনি কি কোনোদিন সুস্থ হবেন না? এটা তো আমি ডক্টরকে বহুবার জিজ্ঞেস করেছি, উনি তো ভীষণ অবাক। বাচ্চাকে কোলে নিয়ে রঞ্জনায় তৈশিরের ওপরই হাঁটাচলা করছিল, কিভাবে যেন পড়ে গেল স্লিপ কেটে। ভাগ্যিস আমার টুটুনের কিচ্ছু হয়নি। টুটুন আপনার মেয়ে না? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে ভিডিও কলে কথা হলো। খুব ইচ্ছে করে মেয়েটাকে নিয়ে আসতে, কিন্তু নিয়ে আসলেই মেয়েটা ওর মায়ের কাছে গিয়ে বসে থাকে, আর ওর মা ওকে দেখে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে, খুব অসুস্থ হয়ে পড়ে। মেয়েটাকে তো কোলে নিতে পারে না, ভালোবাসতে পারে না। বুঝতে পারছো না, সবসময় মানুষটা বসেই রয়েছে, মুখ থেকে দু একটা কথাবার্তা বেরোয়, তাও আবার আবোলা আবোলা মাঝে মধ্যে, শরীরটা নড়াচড়া করতে পারে না। মেয়েটাকে দেখলে ওর দুঃখ আরো 10 গুণ বেড়ে যায়। তাই তো বললো কুয়াশা। তাহলে এখন উনি কি খাবেন? স্যুপই খাবে, আমি করে রেখেছি। তুমি বরং খাবারটা খেয়ে নাও, বুঝলে? তুমি খেয়ে শুয়ে পড়ো, আজকে আমি দেখে দিচ্ছি, আগামীকাল ভোর থেকে তুমি শুরু করো। ঠিক আছে স্যার। মনে মনে মিস্টার ভৌমিককে থ্যাংক ইউ দিল কুয়াশা। খাবার টেবিলে অনেক খাবার সাজানো, রুটি আছে, ভাত আছে, তরকা আছে, মাছের ঝোল আছে। কি দিয়ে খাবে কুয়াশা বুঝতে পারে না। বাড়িতে তো যে কোনো একটা জিনিস দিয়েই সাবার হয়ে যায় খাওয়া, সেখানে এত পদ। স্যার আমি এত খাবার খেতে পারবো না, আমি ওই সামান্য একটু ভাত আর মাছের ঝোলটাই খাচ্ছি। এত বড় একটা মানুষ এইটুকু খাবার খেয়ে পেট ভরে, তারপর উঠতে বয়সের মেয়ে, পেট ভরে খাও, বুঝলে? এখানে পেট ভরে খাওয়াটাই কিন্তু নিয়ম, বললেন মিস্টার ভৌমিক। ওনার গলার ঝাঁঝালো সুরে বেশ শাসন একটা ভাব, অনেকটা বাবার মতো। মেয়েরা আদর্শ পুরুষ হিসাবে কিন্তু বাবাকেই প্রথমে পয়েন্টিং করে থাকে। মানুষটাকে বেশ ভালো লাগছে কুয়াশার, একদিনের মধ্যে কতটা আপন করে নিয়েছেন। ওনার শাসনে ভয় পেয়ে কুয়াশা পেট ভরে ভাত খেলো, আর খাওয়ার পরে বুঝতে পারলো বুক ঠেলে বেরিয়ে আসছে। এতটা খাওয়া তো অভ্যেস নেই, বাড়িতে মা যখন ভাত খাইয়ে দেয় তখন এইরকমই পরিমাণে বেশি করে খাওয়ায়। এই জন্যই মায়ের হাতে খেতে ভয় পায় কুয়াশা, নিজের হাতেই খায়। খাওয়ার পর জল খেয়ে একটু যেতে ইচ্ছে করছিল মিসেস ভৌমিকের ঘরের দিকে, কিন্তু ওর পেছনেই মিস্টার ভৌমিক সুপের বাটিটা হাতে নিয়ে ওপরে উঠছিলেন। বললেন, ওইদিকে কোথায় যাচ্ছ? ভাবলাম মিসেস ভৌমিক একটু গুড নাইট বলে আসি। হ্যাঁ, গুড নাইট বলতে হবে না, তুমি এখন তোমার ঘরে গিয়ে চুপ করে শুয়ে পড়ো, সকালবেলা হলে তারপর গুড মর্নিংটা বলো, আমি ওকে খাইয়ে শুয়ে পড়বো। বুঝতে পারলো কুয়াশা মিসেস ভৌমিকের সঙ্গে মিস্টার ভৌমিক এক ঘরে ঘুমোন না। অসুস্থ মানুষটাকে প্রিয় হতে পারে, কিন্তু রোগটাকে তো নয়। মিসেস ভৌমিকের ঘরে ঢুকে যাওয়া পর্যন্ত দরজার কাছে চুপ করে দাঁড়িয়েই ছিল কুয়াশা। তারপর দরজাটা খুলে ওর ঘরে ঢুকতেই ভয়ের চোটে চিৎকার দিয়ে উঠল। দেখতে পেল ওই কাঁচের দরজাটা কে যেন খুলে দিয়ে গেছে। পুরো ঘর ফাঁকা, তার মধ্যে দরজা খোলা, কাঁচ কি করে সম্ভব? তাড়াতাড়ি কাঁচের দরজাটা বন্ধ করতেই কুয়াশার মনে হলো ঘরের ভেতরে দ্বিতীয় কোনো ব্যক্তি হয়তো উপস্থিত। ভয়ের চোখে কুয়াশা ঘরের বাইরে বেরিয়ে জোর একটা ধাক্কা খেলো মিস্টার ভৌমিকের সঙ্গে। আরে আস্তে! মিস্টার ভৌমিকের হাত থেকে সুপের কাঁচের বাটিটা ছিটকে পড়লো সিঁড়ি থেকে গড়িয়ে একেবারে নিচে। কুয়াশা বলল, ঘরে দরজাটা কে খুললো? ওহো, ও তো আমি খুলে দিয়ে এসেছি। ঘরটা ব্যবসা বন্ধ হয়েছিল, তাই ভাবলাম একটু হাওয়া ঢুকুক। কেন? না, আমি তো ঘর থেকে বেরোনোর সময় দরজা বন্ধ করে দিয়ে এলাম। তারপরে আমার বেশ মনে আছে, আমি যখন মুড়ি খেয়ে ওপরে এলাম তখনও তো আমি দরজাটা বন্ধই করেছিলাম, কিন্তু তুমি যখন খেতে নামলে তোমায় খেতে দিয়ে আমি যখন ওপরে উঠলাম তখন আমি খুলে দিয়েছিলাম। কিন্তু স্যার আপনি তো আমার পেছনে উঠলেন, সামনে দিয়ে কখন উঠলেন? এত বড্ড বেশি কথা বলো কেন? আমি তো খুলে দিয়েছি, করো দেখি। বলে কুয়াশাকে ধাক্কা দিয়ে সরিয়ে উনি ঘরের ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। ভালো করে ঘরটা দেখে নিলেন, এমনকি ওয়াশরুমটা পর্যন্ত। খাটের নিচ পরীক্ষা করে বললেন, ভয় নেই, বক্স কাট, কেউ শুয়ে থাকবে না। ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, শুধু বললেন, ভয় লাগে দরজাটা খুলে শুয়ে। আমাকে দিয়ে কোনো ভয় নেই, আমার শরীর থেকে সম্ভ্রম অনেকদিন আগেই নষ্ট হয়ে গিয়েছে, ও সবার কাউকে দেখেই যাবে না। স্যার আপনি এমন কেন বলছেন? না, তোমার ভয় হতে পারে, একটা অসুস্থ বউ, একটা ইয়ং পুরুষ মানুষ, তুমি একটা বাচ্চা মেয়ে, তোমাকে দেখে আমার আর যাই হোক কাম জানবে না, কারণ আমি আমার বউকে যথেষ্ট ভালোবাসি। এই কথাটার উপর বেশ করে মিস্টার ভৌমিকের প্রতি শ্রদ্ধা 10 গুণ বেড়ে গেল কুয়াশায়। দরজাটা বন্ধ করতেই বুঝতে পারলো ওর বুকের ধুকপুকানি অসম্ভব বেড়ে গিয়েছে। এরকম মানুষ দেখা যায়। এর আগে যেই নার্সিংহোমে চাকরি করতো সেইখানে যার পাল্লায় পড়েছিল সেই পাগল ছেলেটা, আদেও পাগল না শিয়ানা পাগল, শেষ পর্যন্ত তো বাড়ির লোককে বলেই বসেছিল কুয়াশা, আপনার এই শিয়ানা ছেলেকে কোনো ভালো ডাক্তার দেখান। কথা নেই বার্তা নেই, আমার বুকে হাত দেয়, আমার পেছনে হাত দেয়। এইরকম ভাবে যদি ওকে দেখাশোনা করার জন্য লোক রাখেন
যদিও উল্টে দোষরটা কুয়াশাকেই ওরা দিয়েছিল, কারণ কুয়াশার বাবা মা সেরকম সামর্থ্য নেই ওই সব বড়লোকের বিরুদ্ধে লড়াই করবে। কুয়াশাকে অনেকটা পানিশমেন্ট খেতে হয়েছিল নার্সিংহোম থেকে, তাড়িয়েও দিয়েছিল। তারপরে তো ওই দুলালদার সাহায্যে একেবারে সরাসরি পরীক্ষা দিয়ে প্রবেশ করলো সরকারি হাসপাতালে। দরজাটা বন্ধ করে ওয়াশরুম থেকে বেরিয়ে বেশ সুন্দর স্বাভাবিকভাবেই ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে কুয়াশা। হালকা হালকা শীত করছে এই ফ্যানের হাওয়াতেই, গায়ে চাদরটা দিয়ে নেয়। শোয়ার আগে বাক্সটা একবার খুলেছিল, যা ভেবেছে তাই। সেখানে একটা রয়েছে কম্বল আর বেশ কয়েকটা চাদর ওর ব্যবহারের জন্য। নাইট ল্যাম্পটা অফ করার সঙ্গে সঙ্গেই গোটা ঘরটায় ভুতুড়ে অন্ধকার নেমে আসে, ভয় করে। তাই মাথার পাশে টেবিলে রাখা ওই লাইটটাকে জ্বালিয়েই কুয়াশা ঘুমিয়ে পড়ে। এই ঘরের দেওয়ালটাও অদ্ভুতভাবে নীল রঙের। এরা কি এই রং বড্ড বেশি পছন্দ করে? অনেক রাতে, কত রাতে কুয়াশা জানে না, তবে ওর মাথার কাছে ওই দরজাটায়, যেটা নাকি পালঙ্কের একদম পেছন দিকে, সেইখানে ঠকঠক করে শব্দ পেয়েছিল কুয়াশা। ঘুমটা ভেঙে গিয়েছিল সেই শব্দে। এতটাই জোরে হাওয়ার শব্দ, মনে হচ্ছে ছিটকিনি খুলে দরজাটা হাওড়া হয়ে খুলে যাবে। আর দরজাটা খুলে গেলেই হয়তো কোনো হিংস্র পশু ঝাঁপিয়ে পড়বে কুয়াশার ওপরে, ও শরীরটাকে খুবলে খেয়ে নেবে, তারপর ওকে নিয়ে চলে যাবে জঙ্গলে। কেউ বুঝতে পারবে না কুয়াশা কি করে গায়েব হয়ে গেল। ভয় পেয়েছিল, আর ভয় পাওয়ার দরুনই মেন দরজাটা খুলে নিচে নামতে যাবে, অমনি দেখে মিস্টার ভৌমিক মিসেস ভৌমিকের ঘর থেকে বেরোচ্ছে। ওনার হাতে রয়েছে একটা বড় পাত্র, বোধহয় তাতে কোনো খাবার। একটা মানুষের লিকুইডে কতক্ষণই বা পেটে থাকে। ওকে দেখেই মিস্টার ভৌমিক বললেন, এ কি ঘুমোওনি? রাত 1:30 বাজে। আপনি মিসেস ভৌমিকের ঘরে কি করতেছেন? দেখো, তুমি একজন নার্স, তুমি তোমার সীমার মধ্যেই থাকো, এটাই আমি চাই। আমার স্ত্রীর ঘরে আমি এত রাতে কি করবো না করবো কৈফিয়ত নিশ্চয়ই তোমায় দেবো না। সরি বলে কুয়াশা। তোমার কোনো প্রবলেম হচ্ছে ওই ঘরে? অন্য ঘরে শিফট হবে? কুয়াশা দেখলো মাটির পাত্র একটা, সেই পাত্রটা ঢাকা রয়েছে। মাটির পাত্র? জিজ্ঞাসা করতে গিয়েও জিজ্ঞেস করলো না ও। মিস্টার ভৌমিক ওর কৌতূহল নিবৃত্তি না করে সিঁড়ি দিয়ে চুপচাপ নেমে গেলেন এবং চলে গেলেন রান্নাঘরের সাইডটায়। কুয়াশা মনে মনে ভাবলো সকালবেলা উঠে না হয়ে ভালো করে দেখবে কোথায় কি আছে। তবে পচা গন্ধটা কেমন যেন বিভৎসভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। অসহ্য লাগছে কুয়াশা, এত গন্ধ কি করে সম্ভব এরকমটা? কখন ঘুমিয়ে পড়েছে কুয়াশা জানে না, তবে ঘুম ভেঙেছে প্রায় বেলা 8টার দিকে। তখন সূর্য মাথার উপরে, একেই গরম। জানালা দিয়ে সূর্যের প্রখর কিরণ প্রবেশ করে কুয়াশার ঘুমটা ভাঙিয়ে দিয়ে যায়। তাড়াতাড়ি উঠে নিজেকে তৈরি করে নিয়ে শাড়িটা গায়ে জড়ায় কুয়াশা। দরজা খুলে বাইরে বেরোতেই দেখে মিস্টার ভৌমিক বসে রয়েছেন চেয়ারে। রান্নার ছিটছিট শব্দ হচ্ছে, বোধহয় কাজের লোকটি এসেছে। সরি স্যার, দেরি হয়ে গেল, ওপর থেকে বলে কুয়াশা। মিস্টার ভৌমিক মুখের চুরুটটা নামিয়ে ঘাড় নেড়ে ইশারা করলেন। আজকেও ওনার পরনে সেই সাদা রঙের পাজামা আর পাঞ্জাবি, তবে গতকাল রাতের থেকে আজকে একটু ফ্রেশ লাগছে ওনাকে। চুপচাপ রঞ্জনা ভৌমিকের ঘরের দিকে কুয়াশা চলে যায়। রঞ্জনা ভৌমিক তখন ঘুমোচ্ছিল। ম্যাডাম গুড মর্নিং। রঞ্জনা ভৌমিক চোখের দৃষ্টি মেলে তাকায়। খোলাটে চোখের দৃষ্টি, ভয়ার্ত সেই মুখের হাসি, সবটাতেই কুয়াশার রক্ত জল হয়ে যাওয়ার মতো অবস্থা। সরি ম্যাডাম, দেরি হয়ে গেল। ঘাড় নেড়ে কি একটা যেন ইশারা করলেন রঞ্জনা ভৌমিক। ওর কথা মতোই কুয়াশা ওই দরজার কাছে যেতেই উনি বোধহয় বলছেন দরজাটা খুলে দিতে। কুয়াশা কিছুতেই দরজাটা খুললো না, বলল, না ম্যাডাম, দরজার কাছে কোনো ব্যালকনি নেই, তার উপরে পেছন দিকটা জঙ্গল, হিংস্র পশুরা রয়েছে, বরং বন্ধই থাকে। আপনার ঘরে কোনো পচা গন্ধ হবে না, আমি সেই বন্দোবস্ত করে দিচ্ছি। রঞ্জনা ভৌমিককে পটি, বাথরুম সব কিছু করিয়ে বিছানা পরিষ্কার করে ওনাকে আস্তে করে চেয়ারের ওপর বসিয়ে চাদর বদলিয়ে ঘরটাকে ঘন্টাখানেকের মধ্যেই ঝকঝকে তকতকে করে দেয় কুয়াশা। নিজে ঘরটা পরিষ্কার করে মুছে ডেটল জল দিয়ে। এখন ঘরের গন্ধটা বেশ ভালো লাগছে। ঘরের মেন ডোরটা সে খুলে দেয়, বলে, একটু বাইরের বাতাস চলাচল করুক। ম্যাডাম, আমি কিন্তু আজকে রাত থেকে আপনার ঘরেই শোবো। সঙ্গে সঙ্গে রঞ্জনা ভৌমিকের মুখের অভিব্যক্তি পরিবর্তিত হয়ে যায়, যেন বলতে চাইছেন, কি দরকার রে মেয়ে, তুই তোর মতো তোর ঘরেই থাক না, আমার ঘরে থাকার কি দরকার? কিছুক্ষণ পরে মিস্টার ভৌমিক এলেন, হাতে চায়ের পেয়ালা আর হাতে একটা বাটি। বললেন, নাও রুগীকে খাইয়ে দাও, আর তোমার জন্য চা নিয়ে এসেছি, বিস্কিট। বেলা তো কম হলো না, আগামীকাল থেকে কিন্তু এত লেট করে উঠলে হবে না, হ্যাঁ একটু সকাল সকাল উঠতে হবে। সরি স্যার। হ্যাঁ ঠিক আছে, আর সরি বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। গতকাল যেহেতু তোমার শরীরটা টায়ার্ড ছিল, তাই তুমি একটু বেলা অবধি ঘুমিয়েছো। তার উপর অত রাত্রেবেলা কি করছিলে? অ্যাকচুয়ালি স্যার, আপনাদের ঘরের দরজাগুলো এমন অদ্ভুত কেন? দরজার পেছন দিকটায় জঙ্গল, আর এখানে দরজা রাখারই বা কি মানে? দেয়াল হলেই তো হয়ে যেত। সব কেন
জানার উত্তর ধীরে ধীরে পেতে হয়, বুঝলে? কথাটা বলে কুয়াশা বিশ্বাসের গালটা একটু টিপে দিলেন মিস্টার ভৌমিক। এমন অপ্রত্যাশিত একটা স্পর্শ কুয়াশা অন্তত এই মুহূর্তে আশা করেনি। এরপরে সারাদিন সে রঞ্জনা ভৌমিকের আশেপাশে থেকেছে, কথা বলার চেষ্টা করেছে, কিন্তু রঞ্জনা ভৌমিক কোনো কথাই বলে না। আজকে তো কণ্ঠ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না, সারাক্ষণ চুপচাপ। একটা বালতিতে করে ভিজে ন্যাকড়া এনে ওনার মাথার চুলগুলো ভালো করে মুছিয়ে দেয় কুয়াশা, আর মোছাতে মোছাতেই বলে, ম্যাডাম আপনার মাথায় প্রচুর চুল। কত চুল বাবা, ভ্যারাইটিস রকমের দেখছি। এ কি, মাঝে মধ্যে আমার পাকা চুলও আছে বলে নিজেই কেমন যেন বিপাকে পড়ে যায় কুয়াশা। আসলে এখন অল্প বয়সেই তো চুল পেকে যায়। বাহ ম্যাডাম, আপনার মাথায় কার্লি হেয়ারও আছে, বিরাট বড় বড় চুল। চুলগুলোকে ভালো করে আঁচড়ে দেয় কুয়াশা, বেঁধে দেয় একটা বিরাট বড় বেনুনি। বেনুনিটা কোমর ছাপিয়ে চলে যাবে। দেখে মনে হচ্ছে যেন সেই পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর, গোছা ভরা চুল, সেই রকম। সারাদিন ধরে রঞ্জনা ভৌমিক খুব একটা বেশি খাবার খায় না, সামান্য কিছু সুপটু। তবে কুয়াশাকে প্রচুর পরিমাণে খাওয়াচ্ছে মিস্টার ভৌমিক। মানুষটা বোধহয় খুব ভোজন রসিক, আর নিজে সেরকম আহার পারে না। আর কুয়াশা না খেতে চাইলে তাকে ধমক দেয়, জোর করে খাওয়ায়। প্রায় দিন 15 বেশ ভালোই কেটেছে কুয়াশা। রাত্রে ওই ভয়টা সে আর পায়নি। প্রথম দিনের পর থেকে দরজা বা জানালা কেউই খুলে রাখে না, সবটাই বন্ধ থাকে। দিনের বেলায় সারাক্ষণ রঞ্জনা ভৌমিকের কাছে, আর রাত হলেই নিজের ঘরে। বেশ কল্পনায় মায়াজাল বুনতে পছন্দ করে কুয়াশা। মিস্টার ভৌমিক এই কদিনে ওর অনেকটা ক্লোজ হয়ে গিয়েছে। এই তো কিছুদিন আগে রান্নাঘরে স্যুপ বানাচ্ছিলেন মিস্টার ভৌমিক, হঠাৎ করে হাতটা কেটে ফেললেন নিজের। সঙ্গে সঙ্গে নিজের কর্তব্য করার জন্য কুয়াশা ছুটে যায় এবং মিস্টার ভৌমিকের আঙুলটা নিজের মুখে ঘুরে চুষতে শুরু করে। তারপর যখন বুঝতে পারে ভুল হয়েছে, বলে, সরি স্যার, সামনে ফার্স্ট এড বক্স ছিল না বলে। ঠিক আছে ঠিক আছে, আমি জানি হাত কেটে গেলে নিজের রক্ত নিজেই খেতে পারে, এটা আবার অসম্ভবের কি আছে। ছোটবেলায় আমার বাবা মাও তাই করতো। যদিও মিস্টার ভৌমিকের অঙ্গুলি স্পর্শ ওনার রক্তের স্বাদের জন্য নয়, যেহেতু উনি একটি পুরুষ মানুষ, তাই শরীরটার মধ্যে কেমন যেন হয়ে ওঠে কুয়াশায়। দিন 15 পর আজকে ভারী বর্ষা, তার উপরে নাকি পূর্ণিমা চলছে। কে বলবে, যখন কুয়াশা এসেছিল তখন পূর্ণিমা চলে গিয়ে অমাবস্যার লগ্ন। কিন্তু সেদিন তো জ্যোৎস্না আমরা দেখতে পেয়েছিল স্পষ্ট কুয়াশা, নাকি সবটাই মনের ভ্রম? ভয়ের চোটে সেদিন অন্ধকার জঙ্গলে পশুদের উপস্থিতি, এখন ভয়টা কেটে গিয়েছে। ভরা পূর্ণিমার আলোয় গোটা বাড়িটা ঝকমক করছে। এই কদিনের মধ্যে রান্না করে যাওয়া সেই কাজের লোকটিকে বেশ কয়েকবার দেখেছে কুয়াশা। মানুষটা কথা বলে না, একদম চুপ চুপ, নাকি মাঝে মাঝে ভাবে তিনি কথা বলতে ভালোবাসে না। যদিও থাক, সারাদিন রঞ্জনা ভৌমিকের সাথে কথা বলতে গেলেও সেই মানুষটাও যেন নির্বিকার, শুধু কুয়াশার মুখের দিকে তাকিয়ে থাকে, চোখ দুটো ফ্যাল ফ্যাল করে। এই দিন 15 চেহারার এতটুকু উন্নতি হয়নি। আর 15 দিন পরই বেশ মোটা অঙ্কের একটা মাইনে ঢুকবে কুয়াশার অ্যাকাউন্টে, মনে মনে সেটাই ভাবে। সেই দিন খুব ঝড় বৃষ্টি উঠেছে, জ্যোৎস্নার আলো ম্লান হয়ে গিয়ে কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ। মিস্টার ভৌমিক চেম্বারে বসেছিলেন। আজকে ওনার রোগী দেখার ডেট, অনেকদিন পর চেম্বার খুলেছেন। সন্ধ্যা থেকেই লক্ষ্য করছি কুয়াশা পেশেন্টের আগমন। অনেক পেশেন্ট হয়, আর উনি 1500 টাকা করে নেন পার পেশেন্টের প্রতি। মনে মনে হিসাব করে কুয়াশা, যদি সপ্তাহে 3 থেকে 4 দিন উনি এরকম বসেন, আর যদি এইরকম 150-200 উপরে পেশেন্ট হয়, তাহলে ওনার সপ্তাহান্তে কত টাকা ইনকাম। তার উপরে তো আরও উপরে কত ইনকাম আছে, কত নার্সিংহোমের সঙ্গে উনি যুক্ত, মাঝে মধ্যেই যান। কি ব্যাপার, তুমি আমার চেম্বারের সামনে, দরকার আছে কিছু? না না, পেশেন্ট শেষ। হ্যাঁ, হয়তো সব হয়ে গেছে। তারপরে বৃষ্টি নেমেছে তো, এখন আর কেউ থাকবে না। কিছু বলবে? না না, কিছু বলবো না স্যার। আচমকাই বিদ্যুৎ গর্জন করে ওঠে। মিস্টার ভৌমিক কাছেই দাঁড়িয়েছিল কুয়াশায়, আর বজ্র বিদ্যুতের ঘর্ষণে কুয়াশা ছিটকে পড়ে মিস্টার ভৌমিকের লোমশ বুকের ওপরে। কিছুক্ষণ আগেই উনি ঘরে এসেছেন, ওনার পাঞ্জাবিটা ছেড়েছেন। কুয়াশা কি একটা দরকারি যেন ওনার ঘরের কাছে আসছিল, আর আস্তে আস্তেই কথাটা ভাবছিল। ঘরের নিচে রান্নাঘরের ঠিক উল্টো সাইডে ওনার ছোট্ট চেম্বারটা, সেইখান থেকে উনি উঠে এসেছেন রান্নাঘরের পাশের ঘরে। মিস্টার ভৌমিক ওপরের ঘরে থাকেন না, নিচের ঘরে থাকেন। আচমকা এইভাবে কুয়াশা ওনাকে জড়িয়ে ধরায় বেশ খানিকটা উত্তেজিত হয়ে পড়লেন উনি। বললেন, দেখি ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, আসলে হঠাৎ করে মাছটা করলে বুঝতে পারছি
কুয়াশার ঠোঁট দুটো কাঁপছে। মিস্টার ভৌমিক ওকে এতটুকু স্পর্শ করেনি, যতটুকু ধরে রেখেছে নিজে কুয়াশা ওকে ধরে রেখেছে। কুয়াশা বুঝতে পারে মিস্টার ভৌমিক ঠিক ভালোভাবে ব্যাপারটা গ্রহণ করছেন না। কুয়াশা ওনাকে ছাড়তেই যাবে, হঠাৎ করে মিস্টার ভৌমিক ওর বাঁ হাতটা ধরে ওনাকে বুকের ওপরে টান মারে। হ্যাচকা টান মেরে ওর চোখের দিকে চোখ রেখে বলে, সত্যি ভয় পেয়েছো নাকি অন্য কিছু? সরি স্যার, আমি সত্যি ভয় পেয়েছি বলে কুয়াশা হাত ছাড়িয়ে সরিয়ে যেতে চায়, কিন্তু মিস্টার ভৌমিক ওকে ছাড়তে দেয় না। বলে, তুমি যখন এসেছিলে তখন যেরকম ছিলে তার থেকে এখন অনেকটা সুন্দরী হয়ে উঠেছো। আয়নায় দেখেছো নিজের চেহারাটা, কত সুন্দর লাগে এখন তোমাকে। বাই দ্য ওয়ে, কিছুদিন পরেই তোমার ব্লাউজের মাপটাও চেঞ্জ করতে হবে। লজ্জা পেয়ে যায় কুয়াশা, আবার মনে মনে ভাবে এতটা বেশি প্রত্যাশা করা ঠিক না। ও একজন নার্স, সেবিকা, সুতরাং সেবা ওর পরম ধর্ম। বিয়ে করতে অথবা সংসার করতে কুয়াশা এখানে আসেনি। মিস্টার ভৌমিক বললেন, আজকে রাতে তোমার দরজাটা খুলে রেখো। কথাটা শুনে কুয়াশার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মনে মনে ভয় হয় আবার আনন্দও হয়। এতদিন ধরে মিস্টার ভৌমিকের প্রতি একটা অমুক টানও লক্ষ্য করছিল, আজকে সেই টান যেন সত্যি হতে চলেছে। হোক তো সম্পর্কটা পরকীয়া, তবুও বেশি দিন বোধহয় নারী পুরুষ এইভাবে সম্পর্কহীনতা ছাড়া থাকতে পারে না। একটা সম্পর্ক টিকে থাকলে হয়তো ব্যাপারটা অন্যরকম ছিল, কিন্তু নার্স আর রুগীর সম্পর্ক ছাড়াও মিস্টার ভৌমিক আর কুয়াশার মধ্যে একটা আত্মার বন্ধন শুরু হয়ে গিয়েছে অনেকদিন আগে। মাঝে একবার ছোট্ট মেয়েটি ফোন করেছিল, খুব একটা সে ফোন করে না। ভিডিও কলে মেয়েটাকে দেখেছে কুয়াশা, একেবারে বাপের বেটি। সেখানে শ্বশুর শাশুড়ি প্রত্যেকেই কুয়াশার সাথে আলাপ করেছে। মাটির মানুষ সবাই, মা অসুস্থ বলে মেয়েকে পাঠাতে পারেন না, এই সমস্ত কথা নিয়ে নিজেরা অভিযোগ করেছেন। একটা সময় কুয়াশার মনে হয়েছিল, আমি তো পারি ইচ্ছা করলেই রঞ্জনা ভৌমিককে গলা টিপে হত্যা করতে, অথবা মুখের ওপরে বালিশ চাপা দিয়ে দিলেই তো ওনারা দম নেই বালিশটাকে সরানো। কিন্তু না, একটা নার্স হয়ে অন্যায় কি করে করি। কিন্তু এখন মিস্টার ভৌমিকের দিকে এতটা কাছে এসে ওরা লোমশ বুকের স্পর্শ পেয়ে সেই ক্রাইমটা করতে ইচ্ছে করছে। কিন্তু কুয়াশার মনে হচ্ছে আজকে রাতে যখন মিস্টার ভৌমিক ওর কাছে ধরা দিতেই আসবে, আর ও যখন ধরা দেবে তখন রাতেই না হয় মিস্টার ভৌমিককে বুঝিয়ে সুঝিয়ে ওনার স্ত্রীকে এখান থেকে পাড়ি দিতে পারলে তো ভালো হয়। কি দরকার বেকার বেকার এতগুলো টাকা খরচ করার, যেই মানুষটা কোনোদিন আর সুস্থ হবেই না, যেটা জানে মিস্টার ভৌমিক, তা সত্ত্বেও কেন এত বেকারের খরচ? মনে মনে ভাবে কুয়াশা। মিস্টার ভৌমিক চলে গিয়েছে ওনার ঘরে নাকি রান্নাঘরে জানে না কুয়াশা। ভোরটা কাটতে বেশ খানিকটা সময় লেগেছিল। মিস্টার ভৌমিকের ঘরটা কিন্তু আর পাঁচটা ঘরের থেকে সম্পূর্ণ রকম আলাদা। অপেক্ষাকৃত ছোট একটা খাট আছে, সেটা খুব একটা দামি না। খাটের পাশে টেবিল চেয়ার, একটা ছোট্ট আলমারি, একটা আলনা আর একটা আয়না। মানে যতটুকু দরকার একটা মানুষের ততটুকুই, আহামরি ফার্নিচার নেই। উনি হয়তো সাদামাটা জীবন পছন্দ করেন, আর ও তো শুনেছে এসে এটা ওনার পৈতৃক নিবাস। দুলালদা ফোন করেছিল, কি বলছিল শুনতে পাইনি সেদিন কুয়াশা। তারপরে ফোনটা কেটে যায়। এরপরে মা বোন মাঝে মধ্যে কল করে, তবে এখন যেন প্রত্যেকেই কুয়াশাকে ভুলতে বসেছে, নাকি কুয়াশা সবাইকে ভুলতে বসেছে। সারাদিন ধরে রঞ্জনা ভৌমিকের কাছে থেকে আর মিস্টার ভৌমিকের সমস্ত দেহবল্লরীকে চোখের সামনে ওঠা বসা নরম চরণ করতে দেখতে দেখতে কুয়াশার ভেতরে একটা কামুক খিদের উৎপন্ন হয়েছে। এই খিদে ততক্ষণ মিটবে না যতক্ষণ না পর্যন্ত মিস্টার ভৌমিক এই ক্ষুধাকে মেটাচ্ছে। আচমকা ফোনটা বেজে ওঠে, মিস্টার ভৌমিকেরই ফোন বাজছে। বাইরে প্রবল ঝড় বৃষ্টি, ভাবে মাঝখানে কুয়াশা ফোনটা রিসিভ করবো। একটা আননোন নাম্বার। হ্যালো হ্যালো হ্যালো, মিস্টার কুশল ভৌমিক আছেন? হ্যাঁ আছেন, উনি এখন রান্নাঘরে কাজ করছেন। আপনি? আমি 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 চৈতালির ছেলে। চৈতালি? কি চৈতালি? মাস দুয়েক আগে আমার মা কাজ করতে গিয়েছিল ওনার বউকে দেখাশোনা করতে। আমার মায়ের তো কোনো খোঁজ নেই, মা বাড়ি ফেরেনি। আমি কিন্তু এবার পুলিশ কেস করবো। আমি ওনাকে আগেও ফোন করেছি, উনি কিচ্ছু বলেনি। উল্টে আমার মার নামে 70,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার মায়ের মাইনেটা আমার অ্যাকাউন্টে যুক্ত। আমার টাকা চাই না, আমার মাকে চাই। এগুলো কি বলছেন? কদিন আগের কথা? এই তো মাস দুয়েক হবে বোধ হয়। আপনি কে? কার সাথে কথা বলছো তুমি? ফোনটা হাত থেকে পড়ে যায় কুয়াশার, তার শরীরটা কাঁপছে। ফোনটাও কেটে গিয়েছে। কে ফোন করেছিল? বললো মাসখানেক আগে যে কাজ করতো সেই মহিলার ছেলে। ওফ, জ্বালিয়ে খাচ্ছে। মহিলা একটা চরিত্রহীন মেয়ে ছেলে, আমার থেকে বয়সে কত বড়। এদিকে আমার বউকে সেবা যত্ন না করে আমার ওপর ঢলে পড়তে যাচ্ছে, তাই অবস্থা। একদিন তো বাড়ি থেকে পালিয়ে গেল জানো। যখন পালালো তখন আমার বউয়ের রতন চোরটা খুঁজে পাচ্ছিলাম না, আর মানতাসাটা দুটো নিয়ে ভেগেছে। ওই ছোটাকে বলেছি, তুমি আমার নামে কি কেস করবে? আমি তোমার নামে কেস করবো। দেখো তোমার মা আমার বউয়ের গয়না নিয়ে ভেগেছে। তাও তো ভালো, আমি মাস মাইনেটা কমপ্লিট করে দিয়েছি, এখনো টাকা পাঠাচ্ছি। আমার কর্তব্য তাই। কিন্তু এই মহিলাটা ফেলে কথা সে কি করে বলবো আমি? ওসব দিন তোমার কি হবে? যাও নিজের ঘরে যাও বলে কুয়াশাকে অনেকটা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিলেন মিস্টার ভৌমিক।
আর বললেন 7টা বেজে গেছে, শাড়ি চেঞ্জ করে নাও। আর শোনো, দরজাটা কিন্তু খুলে রেখো। সমস্ত কথা ভুলে গিয়ে কুয়াশা আবার ভাসতে চলল সেই নিজের অনেক কল্পনার জগতে। রাত বাড়ছে, কুয়াশার মনের ভেতরেও সমস্ত চিন্তা শক্তিগুলো একত্রিত হয়ে বিলম্বিত প্রলয়ের সময় বলছে। রাত তখন কটা বাজে? এই প্রায় 10:30 মতো হবে। আজকে রাতে নৈশভোজে চোখের দিকে তাকাতে পারছিল না কুয়াশা মিস্টার ভৌমিকের। রঞ্জনা ভৌমিক আজকে নিজের হাতে মিস্টার ভৌমিক খাইয়ে দিয়ে এসেছেন। কুয়াশাকে পরার জন্য দিয়েছেন একটা লাল টকটকে অন্তর্বাস, বলেছেন এটা পরে থাকবে। ওনার কথা মতো কুয়াশা সেটা পরে নিচে খেতে নেমেছিল। সেটা দেখে উল্টে রাগ হয়েছে মিস্টার ভৌমিকের। বললেন, খাওয়া দাওয়ার পরে গা ভালো করে ধোবে। কেমন এটো শরীরে এসব পোশাক পরবে না। যেটা বলছি সেটা শোনো, আমার বাড়িতে আমার নিয়ম চলে। ঘাড় নেড়ে বশীভূত রমণীর মতো কুয়াশা ওনার কথার সাথে হ্যাঁ মিলিয়েছিল। ঘরে এসে দ্রুত নিজেকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেয় কুয়াশা। অন্তর্বাসটা লাল, ওপরে নাইটিটাও লাল, তার উপরে দরজাটা খোলা। আজকে মিলনের প্রতীক্ষায় দিন গুনছে সে। ঝড় বৃষ্টির প্রবণতা 10 গুণ বেড়ে গিয়েছে। কুয়াশা নিজের শরীরটাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখে। বেশ হৃষ্টপুষ্ট হয়েছে সে, নাদুস নাদুস তার চেহারা। হ্যাঁ, এরপরে বোধহয় 34 সাইজের বদলে 36 সাইজের ব্লাউজ ব্যবহার করতে হবে। শরীরে মাংসপেশির পরিমাণ অদ্ভুতভাবে বাড়ছে। থলথলে চেহারা, এই শরীরে যদি মা ওকে দেখে তাহলে আকাশ থেকে পড়বে। ভাবতেই চিন্তায় ছেদ পড়ল। খোলা দরজার ভেতর থেকে ঘরের ভেতরে প্রবেশ করলেন মিস্টার ভৌমিক। ওনার পরনে রয়েছে আজকে একটা কালো রঙের পাজামা। এতদিন ওনাকে সাদা পরতেই দেখেছে, হঠাৎ করে কালো পাজামা বেশ অদ্ভুত লাগে কুয়াশায়। অবাক হচ্ছ? হ্যাঁ, আপনি তো কোনো সময় এরকম রং পরেন না। দিন 15 একদিন পরি, আজকে আমার কালো পোশাকের দিন, তাই আমি কিছু বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছো না? বোঝাচ্ছি। দরজাটা বন্ধ করে দেয় মিস্টার ভৌমিক। কুয়াশার মনের ভেতরে দামামা বাজতে শুরু করেছে। মিস্টার ভৌমিক হ্যাঁচকা টান দিয়ে ওকে বুকের কাছে নিয়ে আসে। ওর ঘাড়ের কাছে ওনার মুখটা রেখে বলে, বউটাকে এত কষ্ট করেও মারতে পারছি না, না খাইয়ে রেখে রেখেও সারা মরছে না, কি করে মারা যায় বলো তো? কুয়াশার মনের ভেতরে আশার আলো ফুটে ওঠে। নার্সের সাথে সে তার কর্তব্যকে ভুলে যায়। বলে, হ্যাঁ আমার কাছে ঘুমের ওষুধ আছে, আপনার কাছেও থাকতে পারে, আপনি তো মানুষের মনের কথা বোঝেন, সাইকোলজিস্ট, দিয়ে দিন একটা। পথের কাটা পরিষ্কার হয়ে গেলেই তো আমরা এক হতে পারবো, তাই না? তারপরে আপনার মেয়েটাকে নিয়ে সুখে শান্তিতে। চট করে মিস্টার ভৌমিক ওর মুখের দিকে তাকায়, চোখে চোখ রেখে বলে, ঠিক ঠিক একদম ঠিক ঠিক সলিউশন বার করেছো। এই কারণেই তো চট করে কাউকে ভরসা অথবা বিশ্বাস করতে পারি না। কি? কুয়াশা অবাক দৃষ্টি তোমার দিকে তাকিয়ে রয়েছে। মিস্টার ভৌমিক বলে চললেন, তুমিও সেই ভুলটা করলে। এই জন্যই তো অল্প বয়সী মাল আমি চাইনি, বেশি বয়স্ক চেয়েছিলাম, যেগুলোর বুদ্ধি কম কিন্তু কর্মক্ষমতা বেশি। তুমি কর্মক্ষমতা প্রবণ, আমার বুদ্ধি বেশি মাল। আগের বউটাও তো ঠিক একই ভুল করেছিল। আমার মধ্যে কি আছে বলো তো, যে আমাকে দেখলে তোমরা এরকম লালায়িত হয়ে পড়ো? আমার বউকে আমি যথেষ্ট ভালোবাসি। ওর ওই শীর্ণ দেহটার মধ্যেই না আমি রস খুঁজে বেড়াই প্রত্যেক দিন রাত্রেবেলা। ওর খুব কষ্ট হয়, কিন্তু ও চেষ্টা করে, খুব চেষ্টা করে। আর আমিও তো চেষ্টা করছি নতুন পদ্ধতিতে ওকে সুস্থ করে তোলার। আগের ওর চেহারাটা আরো খারাপ ছিল, এখন তাও তো কঙ্কালের মধ্যে একটু মাংস গজিয়েছে, এরপরে আরো একটু মাংসের পালা। কুয়াশা চোখ দুটো ভয়ে ভীত, শরীরটা কাঁপছে। মিস্টার ভৌমিকের বাহুডোরের ভেতরে এই নারী মূর্তিটি এখন যেন সবকিছু শেষ করার জন্য রেডি। মিস্টার ভৌমিক তার ধারালো নখগুলো বার করে, দেখে মুখ থেকে কথা বেরোয় না কুয়াশার। মিস্টার ভৌমিক শুধু বললেন, সো সরি কুয়াশা, তুমিও আজকের পর থেকে গায়েব হয়ে যাবে, তোমাকেও কেউ খুঁজে পাবে না। এরপরে তোমার বাড়ি থেকেও ফোন আসবে, কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। পরবর্তীকালে টাকা দেখে কেউ আর তোমার খোঁজও করবে না। এগুলো কি বলছেন? কথাটা শেষ করার আগেই কুয়াশার ঠিক গলার কাছে ওকে পেছন ঘুরিয়ে জাঁপতে ধরে ওর ঘাড়ের কাছে সজোরে দাঁত বসিয়ে দিলেন মিস্টার ভৌমিক। কুয়াশা চিৎকার করে উঠল। তারপরে ওর শরীরের ভেতর থেকে যাবতীয় রক্ত শুষতে শুরু করলেন মিস্টার ভৌমিক। রক্ত শুষে 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 একসময় ছিবড়ে করে ফেললেন কুয়াশার শরীরটাকে। তারপরে নিথর অন্তর্বাসের ভেতরে ওই নরম থকথকে মাংসপিণ্ড নিজের নখের আঁচড়ে কেটে মাটির পাত্রের মধ্যে সাজিয়ে নৈবেদ্য অর্পণ করলেন নিজের স্ত্রীর ঘরে গিয়ে।
রঞ্জনা ভৌমিক তাকিয়ে রয়েছে মিস্টার ভৌমিকের দিকে। তার চোখে মুখে অসম্ভব খিদে। বললেন, নাও খেয়ে নাও বলে নিজের একটা আঙুল রঞ্জনা ভৌমিকের মুখের দিকে এগিয়ে দিতেই চুপচুপ করে পাইপের মতো চুষতে শুরু করলো রঞ্জনা ভৌমিক মিস্টার ভৌমিকের শরীরে জমে থাকা সমস্ত কুয়াশার রক্তগুলো। শরীরের সেই নরম মাংসপিণ্ড যেগুলো প্রত্যেকটি নারী দেহেই থাকে, সেইখানকার মাংসগুলোকে সুন্দর করে রান্না করে এনে দিলেন তিনি। স্যুপের মতো সেটাকেও খেতে শুরু করলো রঞ্জনা ভৌমিক। তার ধারালো ঠোঁটে হাসি ফুটেছে, চেহারা যেন কিছুক্ষণের মধ্যেই পরিবর্তিত হয়েছে। ক্ষীণ কণ্ঠস্বরে কেবলমাত্র বললেন তিনি, এত ভালোবাসো আমায়, এত ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসবো না? আমার জন্যই তো পক্ষাঘাতে তুমি এইভাবে পড়ে রইলে। সেই দিনতে কেন তোমার সঙ্গে প্ল্যান করতে গিয়ে আমি জানলাটা খুলে রেখেছিলাম, তুমি শুধু শুধু ভয় পেলে। মেয়েটাকে নিয়ে ছুটে আসতে গিয়ে সিঁড়ি দিয়ে পিছলে পড়ে গেলে, নষ্ট হয়ে গেল তোমার যৌবনটা। আমি 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 তোমায় খুব ভালোবাসি রঞ্জনা, তোমার জন্য আমি খুন পর্যন্ত করতে পারি। এই অপথ্য ওষুধ তো এই জন্যই আবিষ্কার করেছি, সব থেকে টাটকা রক্ত আর টাটকা মাংস, যেটা মানুষের শরীরে সম্পূর্ণ পরিমাণে পুষ্টি যোগায়। এখন সেটাই তোমায় সম্পূর্ণ সুস্থ করে তুলবে। কিন্তু কতক্ষণ করবে? এই কিন্তু কত মানুষকে তুমি হত্যা করে ফেললে, কত মানুষকে টাকা দিয়ে আর বোঝাবে। যতদিন না তুমি সুস্থ হচ্ছ, আমার মন বলছে আর মাত্র কয়েকটা শিকার, এরপরে আমার রঞ্জনা আবার উঠে বসবে, আবার সে সম্পূর্ণ সুস্থ হবে, আবার 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 আমি তাকে ভালোবাসবো, আদর করবো, আবার কামের ক্ষুধা মেটাবো বলে ক্ষীণ গায়ে সেই স্ত্রীলোকের কঙ্কাল সার শরীরটিকে জড়িয়ে ধরল মিস্টার ভৌমিক। বাইরে তখন প্রচন্ড পরিমাণে বাজ পড়ছে। ঘরের ভেতরে পড়ে রয়েছে বক্ষ সৌন্দর্যহীন সেই নরম স্থূলকায় দেহটা। প্রত্যেকটি মন্দিরেই তো দেবতার চরণে অর্পণ করার জন্য পাঠা বলি দেওয়া হয়, সেটাও তো এক প্রকারের দেহভক্ষণ সেবাই হলো নাকি? তদ্রূপ মিস্টার ভৌমিক ওনার অসুস্থ স্ত্রীকে বাঁচানোর জন্য দেহ সেবা অর্পণ করেন। আর তার আগে যাদেরকে এই বাড়িতে ওই দেখাশোনা করার জন্য স্পেশালভাবে আনানো হয়, তাদেরকে খাইয়ে পরিয়ে ওই বলি দেওয়া পাঠার মতোই হৃষ্টপুষ্ট করে গড়ে তোলা হয়। তারপর দেবতার চরণে নৈবেদ্যের ন্যায় স্ত্রীর চরণে অর্পণ করে সেই মাংস, দেহ সেবা। আর যাই হোক, স্ত্রী তো লক্ষ্মী শ্রী, ভগবানকে তো সন্তুষ্ট রাখতেই হবে। যেখানে মিস্টার ভৌমিক নিজেই ওনার স্ত্রীর উপরে সম্পূর্ণভাবে আসক্ত।